আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 2022-23 সালের একটা প্রশ্ন অ্যানালাইসিস করব। তো তোমরা সবাই জানো প্রশ্ন অ্যানালাইসিস সিরিজগুলো আসলে করা হয় যাতে করে তোমরা বুঝতে পারো কোন জায়গা থেকে কিভাবে অ্যাকচুয়ালি কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। তো সুন্দর করে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এই বিষয়টাই আমরা আজকে দেখার ট্রাই করব। তো দেখো আজকের এই ভিডিওটা দেখলে মোটামুটি তুমি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ পার্টে কোন কোন টপিকগুলো থেকে কীভাবে প্রশ্ন আসছে এই জিনিসগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবা। তো প্রথমে দেখো আমাদের এইখানে যে অ্যানালাইসিসটা দেয়া আছে এটা হচ্ছে 2022-23 সালের সেট 1-এর একটা প্রশ্ন। ওকে, তো এই সেট 1-এর প্রশ্নটা আমরা বেসিক্যালি আজকে আমরা অ্যানালাইসিস করার ট্রাই করব। অর্থাৎ তোমাদের এই যে সেট 1 প্রশ্নটা যদি তোমরা বের করো বা তোমরা যদি নিজেদের কাছে সংগ্রহ করো, আমি অবশ্য একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্কে জয়েন করলেই তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবা। তো ওইগুলোর সাথে তোমরা মেলাইলেও এই টপিকগুলো ইজিলি বুঝতে পারবা যে একদম অ্যাকচুয়ালি কোন নাম্বারে কোন টপিক থেকে প্রশ্ন আসছে। কারণ আমি তোমাদের এই যে এইখানে দেখো লেখা আছে বাংলার 15টা প্রশ্ন, অর্থাৎ 1, 2, 3, 4 প্রত্যেকটা টপিক থেকে মানে প্রত্যেকটা প্রশ্ন কোন কোন টপিক থেকে আসছে এই বিষয়গুলো আমি একদম বিস্তারিত আলোচনা করি এবং নাম্বার দিয়ে দিয়ে যেহেতু করি এজন্য তোমাদের বুঝতে সহজ হবে। তো দেখো আমরা বরাবরের মতোই আজকেও দেখব যে বাংলার 15টা এমসিকিউ বা 15 নম্বর কোন জায়গা থেকে আসছে বা কোন কোন টপিকগুলো থেকে করা হয়েছে। এরপরে দেখব আমরা ইংরেজির 15টা এবং তোমাদের জিকে অংশ থেকে বাকি 30টা, অর্থাৎ তোমাদের টোটাল 60টা এমসিকিউ আসে। এই 60টা এমসিকিউ কোথায় কোথায় কোন জায়গা থেকে আসছে এই বিষয়টা আমরা ইজিলি বুঝতে পারবো আজকের ভিডিওটা দেখলে। তো প্রথমে দেখো এই জায়গা থেকে কবিতা থেকে 1 নম্বর প্রশ্নটা করা হয়েছিল এই 2022-23 সেট 1-এর প্রশ্নটার। তো কবিতা থেকে কোন ধরনের প্রশ্ন হয়? নর্মালি এইচএসসিতে যে টাইপের প্রশ্নগুলো হয়েছে তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, যেমন তোমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক এই টাইপের প্রশ্নগুলোও এইখানে করা হয়েছে, যার কারণে আমি শুধুমাত্র কবিতা লিখে রাখছি। অর্থাৎ কবিতা থেকে এইচএসসি স্টাইলে তোমাদের প্রশ্নগুলো আসছে। ওকে, তারপরে কি দেখো 2 নম্বর যে প্রশ্নটা এটা আসছে হচ্ছে কবিতার লাইনের শব্দার্থ থেকে। অর্থাৎ তোমাদের আমি আগের ভিডিওটাতেও বলে দিছি, যেটাতে আমি 23-24-এর প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখাইছিলাম যে বোর্ড বইয়ের অর্থাৎ এইচএসসি প্রথম পত্র তোমাদের যে বাংলা বোর্ড বইটা আছে এইটার শব্দার্থগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। আগের ভিডিওটাতেও তোমরা যদি দেখো, যারা দেখো নাই দেখে আসবা, দেখলে বুঝতে পারবা যে 3টা থেকে 4টার মতো প্রশ্ন শুধু শব্দার্থ থেকেই করা হয়েছে। এজন্য শব্দার্থগুলো খুব বেশি জোর দিয়ে পড়াশোনা করতে হবে তোমাদের বোর্ড বইটা থেকে। ওকে, এরপরে কি দেখো 3 নম্বরটা শুদ্ধ বানান থেকে প্রশ্ন করা হয়েছে। তো এই শুদ্ধ বানান টপিকটা মানে অ্যাকচুয়ালি তোমাদের ওই যে ব্যাকরণের যে নত্যবিধান সত্যবিধান টপিকটা আছে ওই টপিকটাকে কেন্দ্র করে করা হয়। পাশাপাশি শুদ্ধ বানান নিয়ে আলাদা একটা চ্যাপ্টার থাকে অ্যাডমিশনের সময়। তোমরা যে কোনো বই, যে কোনো সহায়ক বই যখন পড়বা তখন তোমরা এই জিনিসটা ইজিলি বুঝতে পারবা, ওই জায়গা থেকে শুদ্ধ বানান করা হয়েছে। তাইলে দেখো আমরা আগের দিনেও যখন দেখলাম টপিক অ্যানালাইসিসটা ওইটাতেও কিন্তু শুদ্ধ বানান থেকে প্রশ্ন করা হয়েছিল। তাইলে দেখো আমি যে এই যে এক এক দিন এক একটা তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস করাচ্ছি এইগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু কমন টপিক পাওয়া যাচ্ছে। তো এই কমন টপিকগুলো তুমি কীভাবে বুঝতে পারবা? যখন আমার এই ভিডিওগুলো দেখবা এবং তুমি নোট করবা অথবা স্ক্রিনশট নিয়ে রাখবা, তখন তুমি এই জিনিসগুলো ইজিলি ধরতে পারবা। তো এই জন্য আমার সাজেশন থাকবে তোমরা সুন্দর করে প্রত্যেকটা ভিডিও দেখো এবং নোট করে করে এই কমন টপিকগুলো বের করো, তাইলে তুমি বুঝতে পারবা তোমার সময়ও কোন টপিক থেকে প্রশ্নটা হবে বা মাস্ট কোন জায়গা থেকে এই বছর প্রশ্নটা আসবে তোমরা যখন 2025-এ অ্যাডমিশন টেস্ট দিবা। ওকে, তাইলে তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটা কোন জায়গা থেকে করা হয়েছে, কোন ভাষার শব্দ। অর্থাৎ আগের বছরেও যদি আমরা একটা মানে বাংলার অ্যানালাইসিসটা দেখি ওইটাতেও সেম জায়গা থেকেও প্রশ্ন আসছিল। তাইলে দেখো কমন টপিকগুলো কিন্তু তোমরা ইজিলি খুঁজে বের করতে পারতেছো যদি তোমরা সুন্দর করে নোট করে ফেলো। তাইলে 4 নম্বর প্রশ্নটা করা হয়েছিল কোন জায়গা থেকে, কোন ভাষার শব্দ। অর্থাৎ একটা তোমাকে যে কোনো একটা শব্দ দিবে, দিয়ে বলবে এটা আরবি শব্দ, এটা ফার্সি শব্দ, নাকি এটা তৎসম শব্দ, নাকি এটা যোগরূঢ় শব্দ। এই যে শব্দ রিলেটেড যত জিনিস আছে সবগুলাকে কেন্দ্র করে এই শব্দ কোন ভাষার শব্দ বা কোন শব্দ থেকে এসেছে এই টাইপের প্রশ্নগুলো করা হয়। ওকে, এরপরে দেখো 5 নম্বরটাকেই ধ্বনিতত্ত্ব। অর্থাৎ ধ্বনিতত্ত্ব যে টপিকটা আছে ব্যাকরণের ওইটা থেকে মেইনলি তোমাদের প্রশ্নগুলো করা হয়। তো ধ্বনিতত্ত্ব টপিকটা মানে তোমরা যখন ব্যাকরণ প্রথম পড়বা তখন তোমাদের প্রথমের দিকেই পড়ানো হয়। বিশেষ করে আমাদের অ্যাডমিশন টেস্টের যারা স্টুডেন্ট আছে তাদেরকেও আমরা একদম প্রথমের দিকেই এই ধ্বনিতত্ত্ব টপিকটা ইজিলি পড়ায়া দিই। ঠিক আছে, তো এই ধ্বনিতত্ত্ব টপিকটা থেকে কোন টাইপের প্রশ্নগুলো আসে? নর্মালি এই রকমের তোমরা মানে পড়ছো যে ধরো স্পর্শধ্বনি কতগুলা বা কোনটা, তারপরে যৌগিক
স্বরধ্বনি কতগুলা বা কোনটাকে যৌগিক স্বরধ্বনি বলা হয়, যে কোনো একটা তোমাকে শব্দ দিয়ে বা বর্ণ দিয়ে বলা হইলো। তো এই যে জিনিসগুলো আছে এইগুলা কিন্তু এই যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যেই তোমরা পেয়ে যাবা। ওকে, তো 5 নম্বর প্রশ্নটা তোমাদের ধ্বনিতত্ত্ব থেকে করা হয়েছিল। এখন যদি আমরা 6 নম্বর প্রশ্নটা দেখি, দেখো একটা জিনিস তোমরা আগের প্রশ্নটা অ্যানালাইসিস দেখলেও বুঝতে পারবা। আগের দিনেও আমরা দেখছি এই যে এই টাইপের প্রশ্ন, যে আবিধানিক শব্দক্রম। আবিধানিক শব্দক্রম বলতে কি বোঝানো হয়, যে ডিকশনারি মিনিং অনুসারে বা ডিকশনারি অনুসারে, বাংলা ডিকশনারি বা আবিধান অনুসারে বা অভিধান অনুসারে তোমাদের মেইনলি যে শব্দগুলো সিকোয়েন্স, যে এইটার পর ওইটা, ওইটার পর ওইটা, কোনটার পর কোনটা আসতেছে, এই যে সিকোয়েন্সটা মেইনটেইন করা, এইটা কিন্তু আবিধানিক শব্দক্রম। তো বেসিক্যালি যখন তোমরা যে কোনো জায়গায় অ্যাডমিশন টেস্ট করবা বা আমাদের কাছেও যদি তোমরা ফার্স্ট টাইমার হিসাবে অ্যাডমিশন টেস্টে ভর্তি হও, তাইলেও কিন্তু আমরা এই জিনিসগুলো তোমাদেরকে শেখায় দিব। জাস্ট এই ভিডিওটাতে আমি তোমাদের টপিকগুলো অ্যানালাইসিস করে দেখাচ্ছি, যার কারণে আমি তোমাদের শেখাবো না আসলে কিভাবে কোনগুলা কারেক্ট করতে হয়, ঠিক আছে? ওইগুলা সময়ের মানে ব্যবধানেই তোমরা ইজিলি জেনে যাবা। তারপরে কি দেখো 7 নম্বরটা হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ এই জিনিসটা কোন জায়গা থেকে করা হয়েছে? এইটা মেইনলি বাংলার বিরোচন অংশ থেকে করা হয়েছে। বিরোচন অংশ থেকে করা হয়েছে। বিরোচন বলতে কোন জায়গাগুলো বোঝানো হয়, যে মুখস্থ অংশগুলা। তাইলে দেখো সমার্থক শব্দ থেকে তোমরা এই বছরে প্রশ্ন পাইছো, আগের বছরে পাইছিলে এক কথায় প্রকাশ থেকে। তার মানে একটা জিনিস মাথায় রাখো, সমার্থক শব্দ তারপরে কোনো সময় এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে, একই টপিক থেকে বিরোচন অংশের প্রশ্নটা আসতেছে না। যেমন 2024-25-এর প্রশ্নে ধরো তোমাদের এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন করা হয়েছে, তোমাদের 22-23-এ এসে প্রশ্ন করা হয়েছে সমার্থক শব্দ থেকে, তারপরের বার হয়তো বা আরেক জায়গা থেকে প্রতিশব্দ থেকে প্রশ্ন করা হবে। তো এক এক জায়গায় এক এক সময় এক এক জায়গা থেকে প্রশ্ন করা হবে। এই জন্য বিরোচন অংশের যতগুলা টপিক আছে সবগুলাকে খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখো। তারপরে 8 নম্বর প্রশ্নটা করা হয়েছিল হচ্ছে ধন্যাত্মক অব্যয় থেকে। ধন্যাত্মক অব্যয়গুলা বেসিক্যালি তোমরা যখন যে অব্যয় পড়বা বা ধরো তোমাদের ধন্যাত্মক শব্দগুলা যখন তোমরা পড়বা, তখন এই ধন্যাত্মক অব্যয়গুলো সম্পর্কে জানতে পারবা। এইটা মেইনলি ব্যাকরণিক টপিক বা বাংলা গ্রামার থেকে এই প্রশ্ন 8 নম্বর প্রশ্নটা করা হয়েছিল। তারপরে কি দেখো 9 নম্বর একদম ডিরেক্ট বচন থেকে প্রশ্ন করছে, যে এটা আসলে কিসের মধ্যে পড়ে, ঠিক আছে? একদম বচন থেকে স্পেসিফিক প্রশ্ন। তোমরা যখন ব্যাকরণে বচন পড়বা তখন এই জিনিসটা ইজিলি জানতে পারবা। তার মানে বচনটাও কিন্তু তোমার গ্রামেটিক্যাল অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে করা হচ্ছে। একটা জিনিস খেয়াল করো, যে এই যে প্রশ্নগুলা করা হচ্ছে এইগুলা কিন্তু ব্যাকরণ, তোমার বিরোচন অংশ, বাংলা ফার্স্ট পার্ট সবগুলাকে কম্বিনেশনে করা হচ্ছে। তো অনেক সময় তোমরা এই ধরনের কথা শুনবা যে শুধুমাত্র বাংলা ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন করা হয়, বিষয়টা কিন্তু এরকম না। সব কিছুর কম্বিনেশনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়। অ্যানালাইসিস আমাদের এই কথাই বলে। এখন কোন ভাইয়া কি বলতেছে, কোন কে কি বলতেছে, কোন ভাইয়া তোমাকে কোনভাবে গাইড করতেছে, এইগুলো আসলে দেখার দরকার নেই। কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে তুমি অ্যানালাইসিসটাকে বিলিভ করবা। এইগুলো কিন্তু আমাকে বিলিভ করার কিছু নাই, আমি তোমাদের জাস্ট অ্যানালাইসিসটা দেখাচ্ছি, তোমরা অ্যানালাইসিসটাকেই বিলিভ করো, ঠিক আছে? তাইলে দেখবা যে অনেক বেশি বুঝতে পারবা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে, ঠিক আছে? কাউকে নক দিতে হবে না। এখন দেখো 10 নম্বরে কি আছে, পারিভাষিক শব্দ। 10 নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে পারিভাষিক শব্দ থেকে করা হয়েছিল। পারিভাষিক শব্দগুলা কিন্তু আগের দিনে আমরা যেটা দেখলাম, আগের প্রথমে 23-24-এর যে প্রশ্নটা ওইটা দেখলাম, ওইটাতে পারিভাষিক শব্দ আইন রিলেটেড পারিভাষিক শব্দ আসছিল। কিন্তু পারিভাষিক শব্দ কিন্তু আইন ছাড়াও অনেকগুলো আছে, সেগুলোও আসতে পারে। সেই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। ওকে, 10 নম্বর প্রশ্ন। এখন যদি আমরা 11 নম্বর প্রশ্ন দেখি, দেখো বাংলা ব্যাকরণের সবথেকে কিছু কঠিন টপিক আছে, তার মধ্যে হচ্ছে এই যে সমাস অন্যতম একটা। তো সেই সমাস থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। তার মানে কি দেখো, যখন তোমরা বাংলা পড়বা তখন কিন্তু আসলে ব্যাকরণকে খুব ইজিভাবে নেওয়ার কিছু নাই। বিশেষ করে ঢাবি বলো, জাহাঙ্গীরনগর বলো, ইভেন এখন গুচ্ছতেও, চট্টগ্রামেও, রাজশাহীতেও, সব জায়গাতেও, বিউপিতেও, সব জায়গাতে কিন্তু ব্যাকরণের প্রশ্নগুলো অনেক বেশি করে। তো এই জন্য বাংলার প্রিপারেশন নেওয়ার সময় যে যাই বলুক যে ব্যাকরণ লাগে না, ব্যাকরণ ছাড়াই হয়, তাদের কথা আসলে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। ব্যাকরণটাকে খুব ভালোভাবে পড়বা। ওকে, তাইলে দেখো ব্যাকরণের সমাজ থেকেও কিন্তু প্রশ্ন করা হয়েছে। তারপরে কি দেখো, এই যে বাগধারা অর্থাৎ বিরোচন অংশের এইটা একটা অংশ, বিরোচন অংশের এই বাগধারা থেকেও কিন্তু প্রশ্ন করা হয়েছে। তার মানে কি দেখো, তোমাদেরকে আমি যেটা বললাম যে বিরোচন অংশের প্রত্যেকবার যে ধরো 2টা বা 3টা বিরোচন অংশ থেকে প্রশ্ন আসতেছে, 3টা টপিক বিরোচন অংশের কিন্তু কমপক্ষে 6 থেকে 7টা টপিক আছে, ঠিক আছে? যেমন ধরো শব্দার্থ আছে, প্রতিশব্দ আছে, সমার্থক শব্দ আছে, তারপরে বাগধারা আছে, এক কথায়
প্রকাশ আছে, তারপরে ধরো তুমি প্রভাবস ট্রান্সলেশন, এই দুইটা টপিককেও এই বিরোচন অংশের মধ্যে ফালায় দিতে পারো। তো এই যে টপিকগুলো সবগুলো সম্পর্কে কিন্তু তোমার একটা ওভারঅল খুব ভালো ধারণা রাখা লাগবে। কোনবার কোন 2-3টা টপিক থেকে প্রশ্ন করবে এইটা কিন্তু তুমি জানো না, এই জন্য খুব ভালো করে বিরোচন টপিকটাকে ভালো করে মুখস্থ করবা। বিশেষ করে আমি তোমাদেরকে যে বইটা সাজেস্ট করি যে এটিএম অভিযাত্রীর একটানা মুখস্থ বই, এই বইটা কিন্তু বেশ ভালো। আমি অ্যাডমিশনের সময় ওই বইটা পড়ছিলাম। তো এখন ওই বইয়ের এই বছর কী অবস্থা করবে আমার জানা নেই, কারণ আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন তোমরা সবাই জানো এইচএসসি পরীক্ষাই তোমাদের শেষ হয়নি। তো এই জন্য যে বইটাই কেন বিরোচন অংশের দেখে শুনে কিনবা, যাতে করে খুব ভালো করে বিগত সালের প্রশ্ন দেয়া থাকে, তারপরে বেসিক যেগুলো লেখা থাকবে ওইগুলো যাতে খুব ভালো পরিমাণে ইনফরমেশন দিয়ে লেখা থাকে, সঠিক তথ্য দেয়া থাকে, এইগুলা যাচাই বাছাই করে বই কিনবা, ঠিক আছে। তো এই জায়গা হচ্ছে 12 নম্বর প্রশ্ন বাগধারা থেকে করা হয়েছিল। 13 নম্বর প্রশ্নটা দেখো যে এক কথায় প্রকাশ, দেখছো এক কথায় প্রকাশ থেকেও প্রশ্ন করা হয়েছে, আগের বছরেও এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন করা হয়েছিল, ঠিক আছে। মানে আগের বছর বলতে লাস্ট ইয়ারে, যেটা লাস্ট অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে 23-24-এ। তার মানে কি দেখো বিরোচন অংশগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ মানে বাংলার জন্য। তারপরে কি দেখো উপন্যাস বা সহপাঠ থেকে তোমাদের উপন্যাস থেকে একটা প্রশ্ন করা হয়েছে এবং নাটক থেকে একটা প্রশ্ন করা হয়েছে, এবং এই প্রশ্নগুলোর স্টাইল কেমন ছিল, এইচএসসিতে যে সিস্টেমে প্রশ্নগুলো আছে সেম সিস্টেমেই তোমাদের এই পরীক্ষার প্রশ্নগুলো করা হয়েছিল, ঠিক আছে। তাইলে দেখো ওভারঅল যদি আমরা একটা ওভারভিউ দেই যে আসলে তোমার কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসলো, তাইলে তুমি একটা ক্লিয়ার কনসেপ্ট পাবা। আমি যদি সব থেকে বেশি প্রশ্ন পেয়ে থাকি কোন জায়গা থেকে, ধরো বাংলা প্রথম পত্র থেকে এবং ব্যাকরণ অংশ থেকে, ব্যাকরণ পাঠ থেকে, এই দুইটা টপিক থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসছে। তারপরে যদি আমরা দেই যে বিরোচন অংশ থেকে, বিরোচন অংশ থেকে প্রশ্ন পাই নাই আমরা কোন জায়গা থেকে, বাংলা সাহিত্য অংশ থেকে, বাংলা সাহিত্য বা যেটা বাংলা লিটারেচার বলে ওই জায়গা থেকে কিন্তু আমরা প্রশ্ন পাই নাই। তার মানে কি দেখো তুমি কিন্তু বুঝতে পারলা যে লিটারেচার থেকে মানে কখনো কখনো একটা সর্বোচ্চ 2টা বা কোনো সময় নাও আসতে পারে, বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু তোমরা যদি পড়ো তাইলে কিন্তু বিষয়গুলা খুব ক্লিয়ার একটা কনসেপ্ট পাবা, কোন জায়গা জোর দিয়ে পড়া উচিত, কোন জায়গা জোর দিয়ে পড়া উচিত না, ইজিলি কোন জায়গাগুলো তুমি ছেড়ে দিতে পারবা, এগুলা কিন্তু বুঝতে পারবা। এগুলা যখন বুঝতে পারবা তখন পড়াশোনাটা কমে আসবে, ঠিক আছে। তো এই জায়গাতে আরও এইগুলা সহপাঠ থেকেও এইখানে ছিল, ঠিক আছে। তাইলে বিষয়গুলো কিন্তু এইভাবে বোঝা যাচ্ছে। এই জন্যই কিন্তু টপিক অ্যানালাইসিসগুলো দেখা জরুরি, যে আমি আসলে কম পড়তে চাই বাট ইফেক্টিভ পড়া পড়তে চাই, টপিক অ্যানালাইসিস দেখলেই তুমি এইগুলা জিনিস ইজিলি ধরতে পারবা। এরপরে যদি আমরা ইংরেজির প্রশ্ন 15টা এমসিকিউ কোন কোন জায়গা থেকে আসছে এটা যদি একটু খেয়াল করি তাইলে আমরা বুঝতে পারবো। এই জায়গাতে দেখো ইংরেজির 15টা প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটা কোন জায়গা থেকে করা হয়েছে, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রিপোজিশন থেকে করা হয়েছে। অর্থাৎ প্রিপোজিশনগুলো কিন্তু তোমার ইউজ অফ মানে প্রিপোজিশনও পড়তে হবে, অথবা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন আছে দুইটাই তোমাদের পড়তে হবে। তার মানে কি দেখো প্রিপোজিশন কিন্তু খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। তোমরা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না, বাংলাদেশের যে কোনো জায়গায় পরীক্ষা দিতে চাও, প্রিপোজিশন, ইডিয়াম ফ্রেজ, এই 2-3টা স্পেলিং, এই 2-3টা টপিক থেকে কিন্তু মানে সব থেকে বেশি প্রশ্ন আসে। এজন্য এই জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে, ওকে। তারপরে কি দেখো 2 নম্বর যে টপিকটা, এটা হচ্ছে গ্রামেটিক্যাল একটা টপিক, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং টেন্স। মানে এই জায়গাতে যে প্রশ্নটা করা হয়েছিল 2 নম্বরে, এই প্রশ্নটা আসলে এই 3টা টপিক না ভালো করে কনসেপ্ট জানলে তুমি আসলে পারবা না, ঠিক আছে। একটু হায়ার লেভেলের প্রশ্নগুলো করা হয়েছিল। ঢাবিতে তো আসলে সব সহজ প্রশ্ন করবে বা সব কঠিন প্রশ্ন করবে এমনটা না, কিছু কিছু প্রশ্ন থাকবে একদম হাই কোয়ালিটির প্রশ্ন, যেগুলো তোমার খুব ভালো বেসিক জানা থাকা লাগবে, 2-3টা গ্রামেটিক্যাল জানা থাকা লাগবে, এইগুলার কম্বিনেশনেই তুমি ওই প্রশ্নটার সঠিক উত্তর করতে পারবা। তো ওই 2 নম্বর প্রশ্নটা এই 3টা টপিককে কেন্দ্র করেই করা হয়েছিল। তার মানে কি দেখো গ্রামেটিক্যাল টপিকও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে বা কোন কোন জায়গাগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসতেছে। তাইলে এইখানে কী কী ছিল, রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং টেন্স, এই 3টা টপিক, ওকে। তারপরে কি দেখো 3 নম্বর প্রশ্নটা আবার রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছিল। 4 নম্বর প্রশ্নটাও রাইট ফর্ম অফ ভার্বস অথবা মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুইটাকে কানেক্ট করে প্রশ্নটা করা হয়েছিল। 5 নম্বর প্রশ্নটাও সেম, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং মডাল ভার্ব থেকে কানেক্ট করে করা হয়েছিল। একটা জিনিস দেখবা তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখবা, এই যে 4টা বা 5টা প্রশ্ন থাকে, এই 4টা বা 5টা প্রশ্ন কিন্তু একটা ধরো এরকম উদ্দীপকের মতো কয়েক লাইন ইংরেজি লেখা থাকে এবং ওই জায়গা থেকে তোমাদের ফিল ইন দ্য গ্যাপ এরকম করে মানে করতে বলা থাকে। তারপরে 1, 2, 3, 4 এরকম করে বা 5 এই ধরনের 5টা প্রশ্ন তোমার অ্যান্সার করা লাগে। অথবা অনেক সময় এই ধরনের উদ্দীপক স্টাইলে কোনো কিছু থাকে না, শুধু গ্রামেটিক্যাল টেস্ট করার জন্য তোমাদেরকে 5টা রাইট ফর্ম অফ ভার্বস থেকে বা
তোমার বেসিক গ্রামার টেস্ট করার জন্য, শূন্য স্থান পূরণ করার জন্য এরকম স্টাইলে প্রশ্ন হইতে পারে। ঠিক আছে, প্রশ্ন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যে কোনো লিঙ্ক হোক, যে কিছুই হোক, যেখান থেকে হোক তোমরা পাবা। তো ওইটাতে ঢুকলেই তোমরা প্রশ্নগুলো ডাউনলোড করলে বুঝতে পারবা অ্যাকচুয়ালি যে কোন টাইপের প্রশ্নগুলো এই জায়গাতে হয়েছিল। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা। এখন যদি আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই, এই জায়গাতে দেখো 6 নম্বর প্রশ্নটাও সেম, রাইট ফর্ম অফ ভার্বস এবং টেন্স থেকে করা হয়েছিল। তাইলে একটা জিনিস এইখানে খেয়াল করো, আমরা টোটাল 6টা প্রশ্ন দেখলাম, এই 6টার মধ্যে 5টা প্রশ্নই বেসিক্যালি এইচএসসি বেস করা হয়েছে। ঠিক আছে, তার মানে একটা জিনিস মাথায় রাখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অংশটা সব থেকে ভালো তারাই করতে পারে যাদের এইচএসসি এর বেস ভালো। ঠিক আছে, ইংরেজির টেস্টই করে তারা এইচএসসিকে কেন্দ্র করে। তোমরা শুধু গ্রামেটিক্যাল বিষয়গুলাই না, গ্রামেটিক্যাল যে এইচএসসিতে যে টপিকগুলো আছে সেইগুলা, এগুলাই না, শুধু তোমরা হচ্ছে মানে এই ছাড়াও আর কি, তোমরা হচ্ছে যদি বাংলা ফার্স্ট পার্ট, ইংরেজি ফার্স্ট পার্টের কবিতাগুলা দেখো, তারপরে ডিরেক্ট বোর্ড বইয়ের লাইনগুলো দেখো, ওইগুলা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হয়। এজন্য এইচএসসি এর জিনিসপাতি ইংরেজির জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। বাংলা এবং সাধারণ মানে জ্ঞানের জন্য আসলে এত বেশি ইম্পর্টেন্ট না হইলেও সব থেকে বেশি কাজে লাগে এইচএসসি এর বেস, সেটা হলো ইংরেজিতে। ঠিক আছে, এই জন্য এইচএসসি এর টেক্সট বুক বলো, এইচএসসি এর গ্রামেটিক্যাল টপিক বলো, সবগুলা কিন্তু ইংরেজির খুব বেশি গুরুত্বপূর্ণ ইংরেজির জন্য। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নটা কি দেখো, ন্যারেশন থেকে করা হয়েছে, ডিরেক্ট ন্যারেশন থেকে, যে এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বা ইনডিরেক্ট থেকে ডিরেক্টে পরিণত করো, এই ধরনের প্রশ্ন আসছিল তোমাদের। 8 নম্বরটা কি দেখো, সেন্টেন্স কারেকশন। তোমাদের আমি আগের ভিডিওটাতেও বলছি, অ্যানালাইসিসের যে ক্লাসটা ছিল ওইটাতেও বলছি যে সেন্টেন্স কারেকশনে আসলে তোমরা তখনই ভালো করতে পারবা যখন তোমাদের পুরো গ্রামার সম্পর্কে একটা খুব ভালো ধারণা থাকবে। কারণ কি বলা হয়, সেন্টেন্স কারেকশনগুলোতে 4টা অপশনের মধ্যে 3টা ভুল থাকে, একটা মাত্র সঠিক থাকে। তো তোমাকে কোন সেন্টেন্সটা ভুল এইটা বোঝার জন্য তোমার ইংরেজির প্রপার ইউজ থাকতে পারে। তোমাদেরকে যদি আমি একটা উদাহরণ দিই, ধরো একটা মানে 4টা অপশন আছে, 4টার মধ্যে একটাতে নাউনের ভুল দিল, তারপরে একটাতে ধরো হচ্ছে তোমাদের সিঙ্গুলার প্লুরালের মিস্টেক করে দিল, একটাতে টেন্সের মিস্টেক করে দিল, তারপরে অথবা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের ওইটাতে কিছু কাহিনী ঢুকায় দিল। তার মানে কি দেখো, 4টা অপশন ওরা 4টা গ্রামার ইউজ করতে পারবে। ঠিক আছে, তো মানে 4টা গ্রামেটিক্যাল আইটেম বা টপিক ইউজ করতে পারবে তোমাদের 4টা অপশন ক্রিয়েট করার জন্য। নর্মালি এই সেন্টেন্স কারেকশনের প্রশ্নগুলো ওই রকমই হয়। তো এই জন্য কিন্তু সেন্টেন্স কারেকশনে ভালো করার জন্য গ্রামারে খুব বেশি দক্ষ হইতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। তারপরে কি দেখো, 9 নম্বরটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে তোমাদের সোজা সাপটা বলি, সেটা হলো এক কথায় প্রকাশ টাইপের জিনিস। ঠিক আছে, বাংলায় এক কথায় প্রকাশ পড়ো, ইংরেজিতে ওটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে যায়। তো এই জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে পড়তেই হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে বাংলাদেশের সবগুলা জায়গায় প্রশ্ন আসে এবং এইটা তোমরা মানে ইংরেজির মুখস্থ অংশের মধ্যে বা মেমোরাইজিং পার্টের মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে, এই জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব পড়বা। আর রাজশাহীতে যাদের ইচ্ছা আছে খুব ভালো করার, তারা তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মাস্ট পড়বাই। রাজশাহীতে হিউজ পরিমাণে এই জায়গা থেকে প্রশ্ন করা হয়। ওকে, তারপরে কি দেখো, 10 নম্বরটা প্রিপোজিশন এবং সেন্টেন্স কারেকশন। দেখছো, মানে সেন্টেন্স কারেকশনের মধ্যে ইউজ অফ প্রিপোজিশনের বিষয় ঢুকায় দিছিল। তো এই বিষয়গুলো কিন্তু মানে খুব বেশি গুরুত্বপূর্ণ। যে তোমরা হয়তো বা অনেকেই ভাববা যে ভাইয়া, অনেকেই বলে তো যে এই যে টপিক অ্যানালাইসিস করতেছি, কিছু কিছু গ্রামার আসতেছে, মানে টপিক আসতেছে 8-10টা টপিক, এগুলো পড়লেই হবে, কেন আমাকে 25-26টা ইংরেজি গ্রামার টপিক শিখতে হবে? এই যে সেন্টেন্স কারেকশনের যে প্রশ্নগুলো আছে, এইগুলো কারেক্ট করার জন্য তোমার ওই আলাদা টপিকগুলো শিখতে হবে। ঠিক আছে, তো এই জন্যই আসলে কিছু জিনিস যেগুলো থেকে প্রশ্ন হয় না, ওগুলাও জানতে হয়। কেন জানতে হয়? না জানলে তুমি এই সেন্টেন্স কারেকশন থেকে কিছুই ঠিকঠাকভাবে কারেক্ট করতে পারবে না। হয়তো আন্দাজি দিয়ে আসলা, কারেক্ট হয়ে গেল, বাট অ্যাকচুয়ালি কনফিডেন্সের সাথে দাগাইতে পারবে না যদি তোমার গ্রামারের মানে মোটামুটি সবগুলা টপিক ভালোভাবে না জানা থাকে। ঠিক আছে, তারপরে দেখো 11 নম্বর কোশ্চেনটাও সেম সেন্টেন্স কারেকশন থেকে করা হয়েছিল। 12 নম্বর প্রশ্নটাও দেখো কোথায় করা হয়েছিল, অ্যাডভার্ব থেকে, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে করা হয়েছে। তার মানে পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছরই প্রশ্ন করা হয় কোনো না কোনো টপিক থেকে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, যে কোনো জায়গা থেকেই, ইন্টারজেকশন, যে কোনো জায়গা থেকেই তোমাদের প্রশ্ন হইতে পারে। ওকে, 13 নম্বর প্রশ্নটা কি দেখো, সিনোনিম অর্থাৎ ভোকাবুলারি থেকে করা হয়েছে। ঠিক আছে, তার মানে ভোকাবুলারিটা কিন্তু খুব বেশি জানা জরুরি। একটা জিনিস আমি তোমাদের আগের ভিডিওতেও বলছি, অনেকে এইটা হয়তো বা প্রথম ভিডিও দেখতেছো, যার কারণে আবার কথাগুলো অনেক
বলা লাগতেছে, যদিও পরে পরে এই কথাগুলো আর বেশি বলা হবে না। তো ভোকাবুলারির জন্য অ্যাকচুয়ালি তোমাদের সাইফোর্সের যে স্টুডেন্ট ভোকাবুলারি বইটা আছে এটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। ভোকাবুলারিতে যদি তুমি ভালো না হও তাইলে ইংরেজি প্রশ্নই বুঝতে পারবা না। তুমি যতই গ্রামার জানো, যতই কিছু জানো, ভোকাবুলারি না জানলে ভালো করতে পারবা না ইংরেজিতে। এই জন্য প্রতিদিন নিয়মিতভাবে হোমিওপ্যাথিক ওষুধের মতো ধীরে 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 ভোকাবুলারি মানে হজম করতে হবে, ঠিক আছে? তাইলে কিন্তু ভালো করা যাবে। তো এই জন্য সিনোনিম বা ভোকাবুলারি থেকে কিন্তু মানে তোমার খুব বেশি জোর দিতে হবে। তারপরে 14 নম্বর প্রশ্নটা দেখো, স্পেলিং থেকে করা হয়েছে, অর্থাৎ এটা ইংরেজির মেমোরাইজ অংশ থেকে, মেমোরাইজ পার্ট থেকে এইটা করা হয়েছে, ঠিক আছে? তারপরে কি দেখো 15 নম্বরটা আইডেন্টিফাই সেন্টেন্স, ওই সেন্টেন্স কারেকশনের মতো টাইপেরই প্রশ্ন এই জায়গাতেও করা হয়েছে। বলা হয়েছে যে কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা হচ্ছে আইডেন্টিফাই করো, ঠিক আছে? তো তাইলে তোমরা একটা আইডিয়া পাইলা যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা এই যে আইডেন্টিফাই করতে বলছে, তারপরে এই যে এই জায়গা থেকে সেন্টেন্স কারেকশন করতে বলছে, এইগুলা কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন, এগুলাকে কিন্তু সহজ ভাইব না। যে বলে দিল যে আইডেন্টিফাই করো কোনটা সহজ, মনে হবে সবগুলাই ঠিক হবে। কোনোটাতে স্পেলিং মিস্টেক দিয়ে দিল, কোনোটাকে গ্রামাটিক্যাল মিস্টেক দিয়ে দিল, কোনভাবে কোন জায়গায় ভুল করে দিবে তুমি বুঝতেও পারবা না, ঠিক আছে? তো এই জন্য মানে প্রশ্নগুলা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ইংরেজিতে মানে একটু ক্রিটিক্যাল করার ট্রাই করে, ঠিক আছে? কারণ দেখো এইগুলা তুমি পারলেই মোটামুটি বাংলাদেশের টপ সাবজেক্ট আইন সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়ে যাবা। তাইলে তোমাকে তো এত ইজিলি তারা আইন সাবজেক্ট দিবে না, বা অন্য যে ভালো সাবজেক্টগুলো আছে ওইগুলো দিবে না, ঠিক আছে? তো এই জন্য আসলে তোমার ইংরেজি সব কিছু তারা টেস্ট করে তারপরে তোমাকে যোগ্য স্থানে, তুমি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকো তাইলেই তোমাকে তারা বসতে দিবে, ঠিক আছে? এখন আমরা সাধারণ জ্ঞান অংশে আসি। সাধারণ জ্ঞান অংশ থেকে দেখো 30টা প্রশ্ন থাকে। তো নর্মালি তোমরা সবাই জানো সাধারণ জ্ঞান অংশ থেকে আসলে বিগত কয়েক বছরে খুব টাফ প্রশ্ন করা হচ্ছে, কারণ রিসেন্টগুলা যুক্ত হয়ে গেছে, সাম্প্রতিক প্রশ্ন যুক্ত হয়ে গেছে। তারপরে প্রেডিক্টেড প্রশ্ন আসতেছে না। আগে যেমন সবাই প্রেডিক্ট করতে পারতো যে এই জায়গা থেকে এই প্রশ্নগুলো আসতে পারে, আসবেই, সরাসরি বিগত সালের প্রশ্ন তুলে দিত। কিন্তু ওই জায়গা থেকে বের হয়ে আসার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশে খুব 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 খারাপ করে স্টুডেন্টরা। এই জন্য সাধারণ জ্ঞানের যে টপিকগুলা খুব ভালো করে আমি অ্যানালাইসিস করে দিচ্ছি, এই টপিকগুলোকে সুন্দর করে নোট করবা এবং এই টপিকগুলোকে জোর দিয়ে পড়বা। এইগুলা পড়লেই যে হবে বিষয়টা এরকম না, ঠিক আছে? এইগুলাকে খুব ভালোভাবে জোর দিয়ে পড়তে হবে। এখন দেখো সাধারণ জ্ঞানের যে 30টা প্রশ্ন আছে, এই 30টা এমসিকিউ কীভাবে আসছে বা কোন কোন টপিক থেকে। 1 নম্বর যে প্রশ্নটা এটা আসছে হচ্ছে বঙ্গবন্ধু এবং তার পুরস্কার রিলেটেড, মানে বঙ্গবন্ধু রিলেটেড যে পুরস্কারগুলো দেওয়া হয় বাংলাদেশে সেই জায়গা থেকে করা হয়েছে। তো এই জন্য এই টপিকটা দেখবা। যদিও বঙ্গবন্ধু সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কমে গেছে আগের থেকে, যেমন আমরা প্রতি বছর দেখতাম 3টা 4টা 5টা 2টা এরকম প্রশ্ন আসতো, ওই জায়গা থেকে হয়তো বা একটা প্রশ্ন দিয়ে দিতে পারে এখন, ঠিক আছে? তারপরে কি দেখো 2 নম্বর হচ্ছে ফুটবল, মানে খেলাধুলা থেকে ফুটবল রিলেটেড তোমাদের প্রশ্ন হয়েছিল এই সিজনে বা এই তোমাদের 22-23 সালে। তারপরে কি দেখো 3 নম্বর প্রশ্নটা আন্দোলনের নেতা, তার মানে কি দেখো যখন তোমরা বিভিন্ন আন্দোলন পড়বা, যেহেতু আমাদের এবার দেশে একটা আন্দোলন হইলো, এই জন্য আসলে পলিটিক্যাল যে আন্দোলনগুলো আছে এইটা খুব ভালোভাবে তোমাদের জানতে হবে, ঠিক আছে? তো এই জায়গা থেকে মাস্ট কোশ্চেন আসবে। সবাই ভাববে যে ধরো আমাদের দেশের আন্দোলন নিয়ে প্রশ্ন করবে, কিন্তু দেখা গেল যে আন্দোলন রিলেটেড প্রশ্ন করছে কিন্তু আমাদের দেশ না, অন্য দেশ নিয়ে করছে, ঠিক আছে? এই জন্য আন্দোলন টপিকটা দেখবা। তারপরে কি দেখো স্মার্ট বাংলাদেশ জাতীয় প্রকল্পগুলো, অর্থাৎ আমাদের স্মার্ট বাংলাদেশের যে মানে জাতীয় প্রকল্পগুলা আমাদের এক্স গভর্নমেন্ট নিয়েছিল, এইগুলা তোমরা দেখবা, কারণ প্রকল্পগুলা তো আমাদের দেশের উন্নয়নের জন্যই করা হয়েছে। তো এই জন্য প্রকল্পগুলা নিয়ে কিন্তু আমাদের বেশ ভালো একটা ধারণা রাখতে হবে, ওকে? তারপরে কি দেখো 5 নম্বরের নোবেল পুরস্কার, এটা প্রতি বছর এই টপিক থেকে প্রশ্ন করা হয়। বিশেষ করে এই বছর শান্তিতে নোবেল পুরস্কার খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নোবেল বিজয়ী আমাদের ডক্টর ইউনূস স্যার, উনি কিন্তু আমাদের দেশের এখন ধরতে গেলে মানে উনি আমাদের দেশের মেইন দায়িত্বে আছেন, ঠিক আছে? তো এজন্য আমাদের নোবেল পুরস্কার সম্পর্কে এবং শান্তিতে নোবেল পুরস্কার সম্পর্কে এবং ডক্টর ইউনূস সম্পর্কে খুব ভালো করে আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এই 5টা এইখান থেকে গেল। এখন আমরা নেক্সট 6 নম্বর টপিকটা কি দেওয়া আছে দেখো, সার্ক থেকে, ঠিক আছে? সার্ক হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। তোমরা অনেকেই শুনবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বাংলাদেশ থেকে প্রশ্ন করা হয়, বিষয়টা এরকম না। ওইখানে ব্যালেন্স রাখা হয়, বাংলাদেশ, আন্তর্জাতিক, সাধারণ কি বলে সাম্প্রতিক জিকে, সব কিছুর ব্যালেন্সেই সাধারণ জ্ঞানগুলো করা হয়, ঠিক আছে? এই জন্য
মোটামুটি বাংলাদেশ আন্তর্জাতিক সব পার্টি পড়া লাগে। আর এই যে সার্ক, তারপরে বিভিন্ন সার্ক বলতে এটা হচ্ছে সংস্থা, ঠিক আছে, সংস্থাগুলা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, এই জন্য সংস্থা রিলেটেড যে জিনিসগুলো আছে এইগুলো খুব ভালোভাবে দেখবা। তারপরে কি দেখো, চুক্তি বাংলাদেশ এবং ভারতের, বাংলাদেশ এবং ভারত চুক্তি আসলে পড়ার দরকার নেই, বাংলাদেশের সাথে অন্য কারো রিসেন্ট কোনো চুক্তি হইলে ওইগুলো এখন পড়বা, ঠিক আছে, এটা রিসেন্ট টপিক থেকেই তখন প্রশ্ন করা হয়েছিল। তারপরে কি দেখো 8 নম্বর প্রশ্নটা, জাতিসংঘ এবং বাংলাদেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমরা যখন জাতিসংঘ রিলেটেড জিনিস পড়বা, বিশেষ করে বিশ্বযুদ্ধ সম্পর্কে জানবা, তখন কিন্তু জাতিসংঘ, বাংলাদেশ এই টপিকগুলো চলে আসবে, তখন কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। বা বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে যখন তোমরা পড়বা, তখন কিন্তু এই যে বাংলাদেশে আর জাতিসংঘের বিষয়গুলো চলে আসবে। ওকে, তারপরে কি দেখো 9 নম্বরে তথ্য প্রযুক্তি অর্থাৎ সংখ্যা পদ্ধতি, অর্থাৎ তোমাদের এইচএসসি এর যে আইসিডি বইটা আছে ওইটা থেকে সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন করা হয়, তো এই জন্য সংখ্যা পদ্ধতি আইসিডি সাবজেক্টটা মাথায় রাখবা। শুধু এই জায়গাতে না, তোমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, অন্যান্য গুচ্ছতেও পরীক্ষা দিতে চাও, তোমাদের কিন্তু আইসিডি থেকে কমপক্ষে 3 বা 4 মার্কসের প্রশ্ন আসে বা 3 বা 4টা প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও কমপক্ষে 2টা করে প্রশ্ন করে, মানে কয়েক বছর থেকে দেখা যাচ্ছে তারা 2টা 3টা 4টা পর্যন্তও তারা প্রশ্ন করছে আইসিডি থেকে, ঠিক আছে। তো আইসিডির দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম অধ্যায় এই 3টা টপিককে মেইনলি বেসিক্যালি এই জায়গাগুলো থেকেই তোমাদের বেশি প্রশ্ন হয়, ঠিক আছে। তারপরে কি দেখো, এই যে সংখ্যা পদ্ধতি কিন্তু তোমাদের 3য় অধ্যায়, 3rd অধ্যায়। তারপরে 10 নম্বরটা কি দেখো, জাতিগোষ্ঠী, মানে তোমাদের উপজাতি থেকে প্রশ্ন করা হয়েছে, তার মানে উপজাতি একটা টপিক পাইলা যে এই জায়গা থেকে প্রশ্ন করা হবে। এবং আমি তোমাদের বলে দিতে পারি যে উপজাতি, তারপরে নোবেল পুরস্কার, তারপরে বিভিন্ন চুক্তি, সংস্থা, এই যে কয়েকটা টপিক, এইগুলো থেকে এই বছরও তোমরা প্রশ্ন পাবা, কারণ এইগুলো প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে এই জায়গাগুলো থেকে। ওকে, তাইলে এখন যদি আমরা 11 নম্বর প্রশ্নটাতে যাই, 11 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, বিশ্ব ব্যাংক, ঠিক আছে, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ আন্তর্জাতিক যে সংস্থাগুলো যেগুলোর কথা বললাম, সংস্থা থেকে তোমরা প্রতি বছর প্রশ্ন পাবা, এই জন্য সংস্থাগুলো খুব ভালোভাবে দেখতে হবে, তার মধ্যে বিশ্ব ব্যাংক অন্যতম। ওকে, তারপরে কি দেখো 12 নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা জিনিস লিখে নিতে পারো, মানে লিখে দেওয়ার মতোই, যে ঢাবিতে যখন তুমি পরীক্ষা দিতে যাবা, তোমার 100টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ঢাকা রিলেটেড থাকবেই, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড থাকবেই। তো এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব ভালোভাবে জানবা, 1 নম্বর তোমার কমন আসবেই, এবং ওই যে 1 নম্বর কমন আসবে ওটা সাধারণ জ্ঞান অংশের মধ্যে কমন আসবে, ঠিক আছে। তারপরে কি দেখো 13 নম্বর প্রশ্নটা কি, মাথাপিছু আয়, অর্থাৎ আমাদের রিসেন্ট মাথাপিছু আয় বা আমাদের অর্থনীতি রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলা মাথায় রাখবা। পাশাপাশি আন্তর্জাতিক যে মাথাপিছু আয়, যে কোন দেশের মাথাপিছু গড় সব থেকে আয় সব থেকে বেশি বা কম, এই রিলেটেড জিনিসগুলো মাথায় রাখবা, ঠিক আছে। এটা হচ্ছে আন্তর্জাতিক পার্ট থেকে তোমাদের আসছিল, তোমাদের কিন্তু স্পেসিফিক করে দেয়া থাকবে না যে এতটুকু বাংলাদেশ থেকে অ্যান্সার করো, এত আন্তর্জাতিক থেকে প্রশ্ন দিবে, তোমাকে বুঝে নিতে হবে এটা কোন জায়গা থেকে আসছে, ঠিক আছে। 14 নম্বর প্রশ্নটা দেখো কোন জায়গা থেকে করা হয়েছিল, জনসংখ্যা আদমশুমারি, ঠিক আছে। তো ওই 21-22-এর দিকে আদমশুমারি হয়েছিল, যার কারণে ওই সময়ে আদমশুমারি এবং জনসংখ্যা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, এটা একটু রিসেন্ট বিষয় ছিল, ঠিক আছে, যদিও তোমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে কি দেখো 15 নম্বর জ্বালানি উৎপাদন এবং আন্তর্জাতিক বিষয়, অর্থাৎ জ্বালানিতে আসলে কারা শীর্ষে থাকে বা জ্বালানি রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলাকে, মধ্যপ্রাচ্য রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদেরকে হিন্টস দিয়ে দেই, এই বছর আমাদের গভর্নমেন্ট কোনো না কোনোভাবে, তোমরা সবাই জানো, যুক্তরাষ্ট্রের সাথে কানেক্টেড, তো এই জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাদের এই বছর আসতে পারে, মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই দেখতে পাবা, ঠিক আছে। তো এই জন্য এই বিষয়গুলোকে মাথায় রেখে পড়তে হবে। তো আমি আসলে তোমাদেরকে মানে ভালো করে কমন ফালানোর জন্য কিন্তু এই কথাগুলো বলতেছি, এইগুলো কিন্তু পলিটিক্যাল উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে বলা না, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তারপরে কি দেখো আমরা যদি এখন 16 নম্বর প্রশ্নটা দেখি, 16 নম্বর প্রশ্ন কি বলা আছে, তথ্য প্রযুক্তি ন্যানোমিটার, অর্থাৎ দেখো 2য় অধ্যায় থেকে আইসিডি এইচএসসি এর আইসিডি এর তোমাদের 2য় অধ্যায় থেকে এই প্রশ্নটা করা হয়েছে, 16 নম্বর প্রশ্নটা, দেখছো আইসিডি থেকে অলরেডি 2টা কোশ্চেন তোমরা পেয়ে গেছো। তারপরে কি দেখো 17 নম্বর কি বলা আছে, বিভিন্ন যুগের দার্শনিক, ঠিক আছে। তো এইগুলা বেসিক্যালি তোমাদের আন্তর্জাতিক রিলেটেড প্রশ্নগুলো হয়, বিভিন্ন যুগ যখন তোমরা পড়বা বা ইতিহাস যখন তোমরা পড়বা তখন বেসিক্যালি এই প্রশ্নগুলো তোমরা পাবা, বা এইচএসসি এর বোর্ড বইগুলো থেকে যে প্রশ্নগুলো হয় ওইগুলো কিন্তু মানে এইগুলা রিলেটেড। বিশেষ করে সমাজবিজ্ঞান যারা তোমরা পড়ছো তারা সবাই জানো যে
কত প্রথম পত্রের 3য় অধ্যায়ে এই যে দার্শনিকদের নিয়ে আসলে বেশি মানে অনেক বেশি করে লেখা, যেমন অগাস্ট কোত, তারপরে কার্ল মার্কস, এদেরকে নিয়ে কিন্তু লেখা। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবা, কোন দার্শনিকগুলা নিয়ে বেশি প্রশ্ন করা হয়, যেগুলা সমাজ এবং অর্থনীতির সাথে কানেক্টেড, এই ধরনের দার্শনিকগুলা নিয়ে কিন্তু বেশি প্রশ্ন করা হয়। ঠিক আছে, তারপরে কি দেখো 18 নম্বর হচ্ছে ন্যানো, মানে ন্যাটো নিয়ে প্রশ্ন করা হয়েছে, আন্তর্জাতিক বিষয় ন্যাটো মানে সংস্থা নিয়ে প্রশ্ন করা হয়েছে। এটা কিন্তু কোন টপিক থেকে, সংস্থা টপিক থেকে, সংস্থা টপিক থেকে এটা প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, তারপর 19 নম্বরটা কি দেখো, চলচ্চিত্র পুরস্কার এবং আন্তর্জাতিক অঙ্গন। প্রতি বছর রিসেন্ট চলচ্চিত্র থেকে যে প্রশ্নগুলা করা হয়, প্রশ্নগুলা থাকে বা হয়, চলচ্চিত্র যে পুরস্কারগুলো আছে এইগুলা থেকে প্রশ্ন হয়। তার মানে এইটা খুব ভালোভাবে মাথায় রাখবা এই টপিকটা। 20 নম্বরটা কি দেখো, খেলাধুলা, ক্রিকেট সাম্প্রতিক, অর্থাৎ বিশ্বকাপ রিলেটেড প্রশ্ন ছিল, যদিও এখন বিশ্বকাপ নাই, বাংলাদেশের অবস্থা খারাপ, ওই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেল আগের ইতিহাস থেকে একটা ক্রিকেট নিয়ে প্রশ্ন দিল। ঠিক আছে, তো এই জন্য পড়বা, খেলাধুলাকে বাদ দিবা না, খেলাধুলা থেকে একটা প্রশ্ন তোমরা পাবাই। 21 নম্বর প্রশ্নটা কি দেখো, এইখানে কি বলা ছিল যে নদ নদী থেকে প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ভৌগোলিক বিষয়, ভূগোল থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে এটা। ওকে, ভূগোল অংশ থেকে। তারপরে কি দেখো 22 নম্বরটা, নববর্ষ অর্থাৎ আমাদের জাতীয় উৎসব নিয়ে এই প্রশ্নটা করা হয়েছে, অর্থাৎ জাতীয় বিষয়াবলী থেকে প্রশ্নগুলো করা হয়েছে। তারপরে কি দেখো 23 নম্বর, চিত্রকর্ম থেকে প্রশ্ন করা হয়েছে। তোমরা চিত্রকর্ম রিলেটেড, ভাস্কর্য রিলেটেড কিন্তু প্রশ্ন পাবা। ঠিক আছে, তো এই জন্য চিত্রকর্ম, ভাস্কর্য এই টপিকগুলোকে কিন্তু খুব ভালোভাবে পড়া লাগে। ওকে, 14 নম্বর কি দেখো, টিকা, চিকিৎসা রিলেটেড। তো কোভিড নিয়ে আসলে প্রশ্নগুলো করা হয়েছিল, কারণ ওটা কোভিডের পর অ্যাডমিশন টেস্ট হয়েছিল, এই জন্য। তো তোমাদের অ্যাকচুয়ালি যদি কোনো মহামারী না আসে, এগুলো এত সিরিয়াসলি দেখার দরকার নেই। ঠিক আছে, 25 নম্বর কি দেখো, সুশাসন, অর্থাৎ পৌরনীতি বই থেকে সরাসরি প্রশ্ন করা হয়েছে, যদি এগুলো পৌরনীতির বাইরেও তোমরা পাবা, নর্মাল জিকে বই পড়লেও এগুলা সুশাসন রিলেটেড তোমরা প্রশ্ন পাবা। বলা হয়েছিল যে কিসের কারণে আসলে সুশাসন ব্যাহত হয়, জবাবদিহিতার অভাবে, এ ধরনের কিছু অপশন দেওয়া ছিল, এগুলো উপস্থিত বুদ্ধি খাটায়ও অ্যান্সার করা যায়। ঠিক আছে, তারপরে এখন যদি আমরা 26 নম্বর প্রশ্নটা দেখি, কোন টপিক থেকে করা হয়েছিল, ইপিজেড। ঠিক আছে, ইপিজেড রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন হয়ে থাকে, এজন্য বাংলাদেশের ইপিজেড সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। তারপরে কি দেখো 27 নম্বর, বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, বড় বড় প্রকল্প, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র দ্বারা কী বোঝাচ্ছে, যে বাংলাদেশের যে মেগা প্রজেক্টগুলো আছে ওই জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়। ঠিক আছে, তো এই জন্য আমরা এইখান থেকে টপিক পাচ্ছি হচ্ছে বড় বড় যে কোনো প্রকল্প বা আমাদের মেগা যে প্রজেক্টগুলো আছে সেইটা একটা আমাদের টপিক হইতে পারে। ঠিক আছে, 28 নম্বরটা কি দেখো, তথ্য প্রযুক্তি, বোর্ড বই থেকে এটা প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ আইসিডি বই থেকে, তোমাদের এইচএসসি আর আইসিডি বই থেকে এই 28 নম্বর প্রশ্ন করা হয়েছে। 29 নম্বর প্রশ্ন কি দেখো, জাতীয় সংসদ, অর্থাৎ জাতীয় সংসদ থেকে, সংসদ রিলেটেড এই প্রশ্নটা করা হয়েছে। ওকে, তারপরে 30 নম্বর প্রশ্ন দেখো কি, মুক্তিযুদ্ধ, অর্থাৎ মুক্তিযুদ্ধ রিলেটেড আমরা আলটিমেটলি একটা প্রশ্ন পাইলাম। তো মুক্তিযুদ্ধ রিলেটেড তোমরা প্রতি বছর প্রশ্ন পাবা, এই জন্য মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব ভালো একটা নলেজ রাখার ট্রাই করবা। ওকে, তো এইটাই হচ্ছে মোটামুটি আমাদের আজকে তোমাদের জন্য অ্যানালাইসিসের একটা ভিডিও। তো এইভাবে আমরা চেষ্টা করব তোমাদেরকে রেগুলার প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে করে পড়ানোর জন্য। আমি আসলে যখন তোমাদেরকে পড়াবো, বা আমাদের যেহেতু এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ব্যাচ শুরু হচ্ছে, বি ইউনিট। ঠিক আছে, এই বছরে আমরা তোমাদেরকে মেইনলি পড়াবো। তো এই ব্যাচের কিভাবে কি হবে না হবে সব এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট চেক করলে তোমরা পেয়ে যাবা, অথবা তোমরা যদি আমাকে একটা নক দাও এই নাম্বারে 01780647899, এইটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদেরকে বিস্তারিত ভর্তি সম্পর্কে তথ্য জানাই দেব। কারণ এখন আমরা আসলে ভর্তির প্ল্যানটা করতেছি না, কারণ হচ্ছে যখন তোমরা এই ভিডিওগুলো বেশি দেখবা বা যখন তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হবে তখনই আমরা বেসিক্যালি ব্যাচ চালু করব। সবাই যখন শুরু করবে তখন আমরাও শুরু করে দেব। ঠিক আছে, ফিটি সবার মতোই সেম থাকবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে খুব ভালো করে পড়ানোর জন্য, বা তোমাদেরকে সুন্দরভাবে এইভাবে অ্যানালাইসিস অনুসারে পড়ানোর জন্য, যেটা আসলে অন্যদের থেকে আমাদের কাছে তোমরা অ্যাডভান্টেজটা পাবা। তো মোটামুটি এই জিনিসগুলা মাথায় রেখে আমরা তোমাদের ব্যাচের প্ল্যানটা করব। তোরা ভর্তি হইতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, বা এই চ্যানেল ফলো করলে ধীরে ধীরে সব আপডেট তোমরা পেয়ে যাবা। আর একটা জিনিস মাথায় রাখবা, এই যে আমি তোমাদের যে টপিকগুলো পড়াইলাম, এই যে এইখানে যে টপিকগুলো আছে, যে টপিকগুলাই তোমাদেরকে আমি পড়াইছি, এই টপিকগুলার
যে কোনো পরীক্ষা যদি তোমরা দিতে চাও, ধরো তুমি একটা যে কোনো টপিকের ওপর পরীক্ষা দিবা, ঠিক আছে, তোমার মনে হচ্ছে আমি ধরো এই যে আমার যে কোনো চুক্তি বা জাতিসংঘ এগুলা রিলেটেড পরীক্ষা দিব, তাইলে কি করবা, আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা তোমাদেরকে আমি একটু দেখাই, সেটা হচ্ছে nirbhar.net, ঠিক আছে। তোমরা যদি এরকম করে ইয়াতে যাও তাহলে বুঝতে পারবা, আমি তোমাদেরকে দেখাচ্ছি nirbhar.net। nirbhar.net-এ যদি তুমি আসো, এইখানে আসার পরে তোমাদেরকে এরকম করে রেজিস্ট্রেশন লগ ইন করতে বলবে। তো নর্মালি এরকম করে লগ ইন করার পরে আমি যদি সাইন ইন উইথ গুগল আমি যদি এটা দিয়ে করার পরে দেখো এই যে মক পরীক্ষা, এই মক পরীক্ষা অপশনে যদি তোমরা আসো বা এই সাইট দিয়ে যদি আসো, দেখো এইখানে প্রত্যেকটা টপিকের উপর স্পেসিফিক তোমরা পরীক্ষা দিতে পারবা। যেমন ধরো এই সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশের এইখানে দেখো প্রত্যেকটা টপিক দেয়া আছে, এই যে এইখানে প্রশ্নের সংখ্যা দেয়া আছে। ধরো বাংলাদেশের জনপদ নিয়ে তুমি পরীক্ষা দিতে চাও, জনপদকে ক্লিক করলা, এইখানে 25, তুমি যদি চাও এটাকে বাড়ায়াও দিতে পারো বা কমায়াও দিতে পারো। ধরো তুমি 30টা প্রশ্নের উপর পরীক্ষা দিবা, অর্থাৎ কাস্টমাইজ করে নিবা, নিয়ে এগিয়ে যাব। এটাতে ক্লিক দিলে তোমাকে প্যাকেজ কিনতে বলবে, ঠিক আছে। এই দেখো আমাদের প্যাকেজগুলো দেখো, এইখানে ইংলিশ মেমোরাইজিং যদি তুমি পরীক্ষা দিতে চাও 1 মাস 40 টাকায় পরীক্ষা দিতে পারবা। এরকম যে কোনো একটা প্যাকেজ কিনলে মোটামুটি তোমার যেটা দরকার, ধরো এই যে সাধারণ জিকে, এটাকে তুমি কিনে টপিক বেস পরীক্ষাগুলো দিতে পারবা, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাডভান্টেজ, তোমরা চাইলে এই অ্যাডভান্টেজটা নিতে পারো। নিলে কি হবে, তুমি তোমার যেদিন যে টপিকটা পড়বা সেদিন সেই টপিকটার উপর পরীক্ষা দিবা, তোমার তো আলাদা করে কোনো কিছু করার দরকার নেই। দেখো এইখানে সবগুলো সাবজেক্টই আছে, এই বাংলা ব্যাকরণে ঢুকে দেখো প্রত্যেকটা টপিক, এই দেখো ধ্বনি পরিবর্তন আছে, নত্যবিধান সত্যবিধান আছে, ধ্বনির উচ্চারণ আছে, বানান আছে যেগুলো থেকে প্রশ্ন হয়েছে, সমাস আছে। তুমি যেটা যতটুকু তোমার প্রয়োজন যেদিন যে টপিকটা পড়বা এইখানে এসে টেস্ট করতে পারবা। এইখানে বিগত সালে মানে যত প্রশ্ন আছে আর কি, যে কোনো জায়গায় চাকরি বিশ্ববিদ্যালয় সবগুলা প্রশ্নই এখানে অ্যাড করা আছে প্রত্যেকটা টপিকের। তো এই অ্যাডভান্টেজগুলো নিবা। আর এই যে টপিকগুলো আছে এই টপিকগুলোর উপরে আমরা ফ্রি ক্লাস দেওয়ার ট্রাই করব। সেই ফ্রি ক্লাসগুলোও তোমরা অবশ্যই গ্রহণ করবা। সেটার জন্য তোমরা nirbhar.net নামে ইউটিউব চ্যানেল আছে আমাদের, সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেও পাবা, অথবা তোমরা যদি গুগলে এসে লেখো nirbhar.net আসতে পারে, আমাদের ওয়েবসাইটটা আসতে পারে, বা আমাদের ইউটিউব চ্যানেল এই যে আমাদের নির্ভর, এই যে আমাদের ইউটিউব চ্যানেল, এইটাতে অ্যাড চলে আসছে। এই যে এটা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল, কোথায় গেল, ওকে, এই যে এইটা তোমরা সাবস্ক্রাইব করে দিলে এইখানে তোমরা ক্লাসগুলো পাবা। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এইখানে দেখো আমাদের 4টা মাত্র ভিডিও দেওয়া হয়েছে। এইটা হচ্ছে একটা ওয়ান শট ক্লাস ছিল, এইটা ওয়ান শট ক্লাস। এই দেখো ধ্বনিতত্ত্ব, বিবৃত, সংবৃত, তারপরে এই ব্যাকরণের আলোচ্য বিষয়, ভাষা শব্দ, যেগুলো তোমাদেরকে দেখলাম বিগত সালে প্রশ্ন করা হয়েছে যে কোন ভাষার শব্দ, সেইগুলো এই ক্লাসের মধ্যে আছে। 1 ঘন্টা 52 মিনিট, 1 ঘন্টা 44 মিনিট। আবার এই যে 4 ঘন্টা 46 মিনিট, এটা হচ্ছে আইসিডির প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের একটা ওয়ান শট ক্লাস আছে। তো এইভাবে এই চ্যানেলটাতে তোমরা সব কিছু পাবা, ঠিক আছে। এটা হচ্ছে এই দেখো nirbhar.net, এই যে এইটা লিখতে হবে nirbhar/net। আমি তোমাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখো এইটা nirbhar.net, বা এই যে এইটা লিখবা nirbhar.net। এই জায়গাতে এসে নির্ভর NIRVR নির্ভর স্ল্যাশ দিয়ে একটা নেট দিবা, তাইলে ইউটিউব চ্যানেলটা আমাদের পেয়ে যাবা। তো সাবস্ক্রাইব করে দিও, তাইলে দেখবা যে তোমাদের জন্য ভালো হবে। আমি চেষ্টা করব ফ্রিতেই অনেকগুলো ক্লাস দেওয়ার, আমার পক্ষে যতটা সম্ভব হয়। প্রশ্ন সলভ ক্লাস বলো, বেসিক ক্লাস বলো, সব কিছু দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তো আশা করি তোমরা সুন্দরভাবে এই জিনিসগুলো নিবা এবং তোমাদের প্রিপারেশনটাকে আরও গোছালো করবা, তাইলে তোমাদের প্রিপারেশন ভালো যখন হবে আমার নিজেরও ভালো লাগবে এবং তোমরাও আলটিমেটলি খুব ভালো করতে পারবা, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা, আর চ্যানেলে আমাদের নতুন হলে এই চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমাদের নির্ভর সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো দিন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।